আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ঈদের দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালেই ঘুম থেকে উঠেছি, তো এই যে বাহিরে একটু ভিডিও করতেছিলাম। ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকে। কয়েকদিন থেকে এরকম বৃষ্টি বৃষ্টি একটা ভাব হয়ে থাকে, কিন্তু বৃষ্টি আর আসে না, এরকমই থাকে। আর রোদও ওঠে না তেমন। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে নুডলস রান্না করব। তো আম্মু সকালবেলা সেমাই রান্না করেছে, তো ওইটা আর আমার ভিডিও শ্যুট করা হয় নাই। আমি ঘুম থেকে ওঠার আগেই সেমাই রান্না হয়ে গেছে। এখন আমি নুডলসটা রান্না করে নেব, আর সাথে কোনো ভেজিটেবল দিচ্ছি না, এমনিতেই সিম্পল রান্না করছি। ভেজিটেবল তেমন কিছু ছিল না, তো শুধু ডিম দিয়ে রান্না করব। আর এই তো সেমাইটা রান্না হয়ে গেছে। তো আমি নুডলস রান্না করতেছিলাম, একটু পর আরিশ ঘুম থেকে উঠে গেছে। আজকে আরিশ ভোর 6টায় ঘুম থেকে উঠে গেছে। মানে আমি যতক্ষণ শুয়ে থাকবো সেও ততক্ষণ ঘুমায় থাকবে, আমি যখন উঠে যাই সেও উঠে যায়। এটা একদম আরিশ পিচিকাল থেকে। আর এই যে ঘুম থেকে ওঠার পর আমার কোল থেকে কিছুতেই নামবে না, ওর মুড মেজাজ সব কিছুই খারাপ। তো সেজন্য হচ্ছে এখন কোলে নিয়েই হচ্ছে রাখতে হবে ওকে। তো আমার নুডলস রান্না প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে নামাজ পড়ে চলে আসছে সবাই। এখন কোরবানি করা হবে, গরু জবাই করা হবে। তো এই যে প্রস্তুতি চলছে গরু জবাইয়ের। আমি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যতগুলো ঈদ করেছি, গরু জবাইটা ঠিক আমি এই জায়গাটায় বসে বসে দেখি, উর্মির রুম থেকে। আর এখানেই হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে ঘরের সামনে গরু জবাই করা হয় আর কি, আমাদের ঘরের সামনে। তো এখান থেকে ভালোই দেখা যায়। তো আমি আর বাহিরে যাই না, সবাই বলে বাহিরে গিয়ে দেখার জন্য। আর বাহিরে অনেক পুরুষ মানুষ লোকজন থাকে, তো আমার একটু লজ্জা লাগে, যার কারণে আমি আমার শ্বশুরবাড়িতে ঘর থেকে তেমন বেরই হই না। আর এখানে তো অনেক পুরুষ মানুষ, তো সেজন্য এখানে বসে বসেই দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। তো এই তো গরুটা এখন জবাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি। আল্লাহর নামে এখন কুরবানি করা হবে। আর আরিশ তার দাদুর কোলে ওঠে বাহিরে গিয়ে দেখতেছিল। দেখার পর তোর মন অনেক খারাপ হয়ে গিয়েছে, বারবারই বলতেছিল মা গরুটা জবাই করে রক্ত বের করে ফেলছে, গরুটা শেষ হয়ে গেল। আর এই যে এখানে আমার কসাই সাহেব, একদিনের কসাই, সে হচ্ছে গরুর রান থেকে মাংস আলাদা করে। এটাই হচ্ছে কোরবানি দেওয়ার কাজ। মাংস কাটাকাটি করে না, শুধু এই রান থেকে মাংসটা ছাড়ায়। আর ওইখানে বসে সবাই কাটতেছিল আর কি, বাড়ির মহিলারা। তারপর হচ্ছে আমি গোসল করে নিলাম, আরিশমণিকে গোসল করিয়ে ওকে ঈদের ড্রেস পরিয়ে দিলাম। আর আরিশকে আজকে কিছুতেই ভিডিও করা যাচ্ছিল না, সে ছবিও তুলতে দিবে না, ভিডিও করতে দিবে না। মানে ভিডিও করার জন্য ক্যামেরা ধরলেই সে এসে ক্যামেরা ফেলে দেয়, এরকম করতেছিল। আমাকে বলতেছিল আমাকে ভিডিও করবা না, ভিডিও করবা না। সেজন্য ওকে আর ভিডিও করা হয় নাই। আর এই যে এদিকে কাটাকাটি শেষ প্রায়, এখন মাংস ভাগ বন্টন করা হচ্ছিল। তো ভাগ বন্টনটা আরিশের বাবার হাতেই এখন করা হচ্ছে আর কি, সবাই ছিল তো হচ্ছে মাপজোকগুলা করতেছিল। তারপর হচ্ছে কলিজাটা আগে চলে আসছে, আর কলিজার সাথে হেপসা না আর কি যেন ছিল। তো এগুলো আবার আমি খাই না। আমাদের বাড়িতে যখন মানে কুরবানি ঈদে আর কি আম্মু কলিজা ভুনা করতো, এগুলো বাদ দিয়ে করতো, কারণ আমি এগুলো খাওয়ার সময় মানে বেছে বেছে ফেলে দিতে হয়। তো আমার শাশুড়ি মা এবার বলতেছিল যে তুমি যেহেতু খাও না, এগুলো আর দিব না কলিজার সাথে, কারণ খাওয়ার সময় এগুলো আমার বাঁচতে হয়। এগুলো খাই না, মুখের নিচে পড়লে জানি কেমন লাগে। অনেকের আবার এগুলো পছন্দ, তো আমার কাছে ভালো লাগে না আর কি। তো যাই হোক, পরে কলিজাটা হচ্ছে যতটুকু ছিল তার হাফ হচ্ছে আম্মু দিল এখন রান্না করার জন্য। দুপুরে হচ্ছে কলিজা ভুনা আর পোলাও খাওয়া হবে আর কি। তো আমি পোলাও রান্না করতেছিলাম, আর কলিজাটাকে হচ্ছে ভাপ দিয়ে একটু মানে সেদ্ধর মতো করে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছি। এতে কলিজার ভেতর থেকে প্রচুর ময়লা বের হয়, তো কলিজা ভুনার আগে অবশ্যই ভাপ দিয়ে নিতে হয়। তো ভাপ দেওয়া হয়ে গেলে আমার শাশুড়ি মা হচ্ছে ছোট ছোট পিস করে দিয়েছে। তারপর ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি রান্নাটা করব, ভুনা করব আর কি কলিজাটা। তো এটা ছিল আমাদের দুপুরের রান্নার। মাংস আসার পর হচ্ছে মাংস ফ্রিজে প্যাকেট করে তারপর হচ্ছে রান্নার প্রস্তুতি নিতে নিতে একটু দেরি হয়ে যাবে, সেজন্য দুপুরের জন্য হচ্ছে মানে কলিজাটা আগে দিয়ে দিয়েছে আর কি, কলিজাটা ভুনা করে ফেলতেছি। আর পাশাপাশি পোলাও রান্না করে নিচ্ছি। তো এই তো পানি দিয়ে দিলাম, এখন পোলাওটা হতে থাকবে আর আমি কলিজাটা ভুনা করে ফেলবো। তো আমার শ্বশুরবাড়িতে গরু কাটাকাটি খুব আর্লি হয়ে যায়, সকাল 8টার মধ্যেই গরু জবাই হয়ে যায়। আর মাংস কাটাকাটিটাও খুব ফাস্ট হয়ে যায়, খুব একটা লেট হয় না, দুপুরের মধ্যেই হচ্ছে সব কিছু শেষ হয়ে যায়।
এই যে এখানে হচ্ছে যে কাটাকাটি শেষ, এখন ভাগ বন্টন করা হচ্ছে আর কি। তো আমি রান্নাঘরের জানালা দিয়েও দেখতেছিলাম। তো আমার শাশুড়ি মা বলতেছিল বাইরে গিয়ে ভিডিও করার জন্য। তো আমার আসলে বললাম না, লজ্জা লাগে মানুষের সামনে গিয়ে মানে যেতে আর কি, আর ভিডিও করতে কেমন আনইজি লাগে। তো বাসার ভেতর থেকে তারপর জানালার ফাঁক ফোকর থেকে যতটুকু দেখা যায় আর কি অতটুকুই ভিডিও করেছি। তো এই যে এদিকে হচ্ছে মশলা কষানোর পর এখন কলিজাগুলো দিয়ে দিলাম। গরুর কলিজা হচ্ছে আমার পছন্দের একটা খাবার। আর কার কার গরুর কলিজা ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো ওইদিকে আমি রান্নাটা করতেছিলাম আর এদিকে মাংস আসা শুরু হয়েছে। তো এক পাশে হাড্ডি রাখা, এক পাশে হচ্ছে সলিড মাংসগুলা। তো সবগুলা আসা হয়ে গেলে তারপর হচ্ছে মাংসগুলা প্যাকেট করে আমরা ফ্রিজে রাখবো। আর আজকে আমি প্রথমবারের মতো মানে ঈদের দিন মাংস ধরতেছি। আমি কিন্তু এর আগেও আমার শ্বশুরবাড়িতে কোরবানি ঈদ করেছি, কিন্তু মাংসতে আমার হাত দেওয়া হয় নাই, আমার শাশুড়ি সব কিছু করেছে, আমি পাশে একটু হেল্প টেল্প করেছি এতটুকুই, কিন্তু মাংস আমার ধরা হয় নাই। তো এখন তো আমি আসলে বাসায় যাওয়ার পর কাঁচা মাছ মাংস ধরতে ধরতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর প্রবলেম হয় না। আগে ওই যে ধরতাম না, বাবার বাসায়ও কখনো হাত দিতাম না, মানে কেমন জানি লাগতো আর কি কাঁচা মাংসটা ধরতে। আর শ্বশুরবাড়িতে আসার পরও আমি তেমন একটা হাত দিইনি, রান্না টান্না করেছি, সব কিছুই করেছি, কিন্তু মাংসটা আমার আর হাত দিয়ে ধরা হয় নাই, বা কাটাকাটি এগুলো তো কখনোই করি নাই। যেটা সত্যি কথা আমি সেটাই বললাম। এটা নিয়ে আসলে অনেকে অনেক কিছু বলে যাবেন আমাকে কমেন্টে, আমি জানি যে ভাব এই সেই, আসলে এটা কোনো কথা না, কারণ সবাই তো আসলে সব কিছু পারে না বা সব কিছু করা হয় না, ওই যে অভ্যাস নাই, কখনো অভ্যাসটা হয় নাই। তো এখন তো আসলে নিজের সংসারে গিয়েছি, সব কিছু নিজের একা হাতে করা লাগে, তো এখন সব কিছুই ধরা লাগে, এখন আসলে ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে, এখন আর সমস্যা হয় না। তো এখন ইনশাল্লাহ এই যে আমি মাংস কাটতেছি বলতে মাংস তো পিস করাই আছে, যে পিসগুলো একটু বড় হয়েছে আর কি, বাইরে যে পিস করেছে একটু বড় বড় ছিল। তো রান্নার মাংসের গুলাতে হচ্ছে আমি একটু পিস দিয়ে দিচ্ছি আর কি, যেগুলো একটু বড় সাইজের এগুলোকে মাঝখান থেকে আরেকটা পিস দিয়ে দিচ্ছি। তো বড় বড় পিস হচ্ছে আমারও পছন্দ না, কারোরই পছন্দ না। তো সেজন্য হচ্ছে রান্নার মাংসটাকে আমি একটু সাইজ করতেছি আর কি, কেটে কুটে। আর তারপর ফ্রিজে যে মাংস রাখা হয়েছে ওইগুলো হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা মিলে প্যাকেট করে নিলাম, ওইগুলো ফ্রিজে উঠানো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের আজকের রান্নার মাংসটা আর কি। তো এটাকে এখন আমার শাশুড়ি মা বাহিরে নিয়ে এটাকে ওয়াশ করবে কলের পানি দিয়ে। তারপর হচ্ছে মাংস ধুয়ে নিয়ে আসছে। এখন হচ্ছে মাংসটাকে মশলা মাখিয়ে এটাকে ম্যারিনেট করা হবে, মানে মশলা মাখানো হবে আর কি। ম্যারিনেটের জন্য অনেকক্ষণ রাখা হবে না, মশলা মাখিয়ে আমরা চুলায় তুলে দেব মাংসটা। তো গত বছর আরিশের বাবাকে দিয়ে আমি এই মাখানোটা মাখিয়েছি, তো এবারও বললাম যে তুমি মাখায় দাও। আর এত বেশি পরিমাণের মাংস দেখা যায় নিজেরা হাত দিয়ে করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, আর ঈদের দিনে পুরুষ মানুষরা এতটুকু কষ্ট করতেই পারে। তো ওকে বললাম যে এখন মাংস মাখায় দাও। তো আমরাও দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তো আমার শাশুড়ি মা আমাকে বলতেছিল আমি মশলাটা দেওয়ার জন্য, তো আমি বললাম যে না, আপনি দেন, আপনি মুরব্বি মানুষ, বুঝিয়ে দিতে পারবেন, যেহেতু একটু মাংস বেশি পরিমাণে রান্না করা হয়, আমার যদি আবার আন্দাজ ঠিকঠাক না থাকে, কম বেশি হয়ে যায়, তবে কম হবে না, আমি মশলা অনেক বেশি পরিমাণে দিয়ে ফেলি, সেই ভয়ে আমি বলছি না আপনি দেন, কারণ কোরবানি মাংসতে আবার মাংসের মশলাটা আবার অতিরিক্ত হয়ে গেলে আবার ভাল লাগবে না। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি নিজের হাতে দিয়ে দেন মশলাটা। তো এই যে এখানে সব ধরনের মশলা দেয়া হচ্ছে, বাটা মশলা, গুঁড়া মশলা, তারপর তেল, পেঁয়াজ সব কিছুই দিয়ে দিবে। দেয়া হয়ে গেলে তারপর ও এটাকে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিবে। আর রান্নাটা হচ্ছে বাগার দিয়ে করব, কারণ গরু মাংসের লাস্টে যে বাগারটা দেয়া হয় এটা বেশি মজা হয়। আমার আম্মু দেখি যে সবসময় বাগার দিয়ে রান্না করতো কুরবানি ঈদের মাংস, তো সেজন্য হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে মানে কুরবানি ঈদের মাংসটা বাগার দিয়ে রান্না করি, লাস্টে বাগার দিয়ে আর কি। তো এখানে হচ্ছে এই যে পেঁয়াজ দেয়া হয়ে গেছে। তো মাংসটা আসলে সবাই মিলেঝিলেই রান্না হয়েছে, যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড হচ্ছে মাংস মশলা মাখিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি মা মশলা দিয়ে দিল, তারপর আমি থাকবো নাড়াচাড়ার কাজে, আর লাস্টে হচ্ছে বাগারের কাজে হেল্প করবে আমার ননদ। বাই দ্য ওয়ে আমার ননদ কিন্তু এখানে ঈদ করতেছে, ওর তো বেবি ছোট, তো সেজন্য হচ্ছে আমাদের সাথে এখানেই বাবার বাড়িতে যেহেতু আছে এখানেই হচ্ছে ঈদটা করতেছে আর কি। যাই হোক, অনেকেই কমেন্ট করেন আপু উর্মি কোথায়, উর্মি এখানেই আছে, চলে যাবে, বেবি আর একটু বড় হলে তারপর শ্বশুরবাড়ি চলে যাবে, এখনও তো অনেক ছোট। আর এই যে এখানে হচ্ছে মনে হচ্ছিল যে মশলার পরিমাণ একটু কম হচ্ছিল, তখন আবারও একটু একটু করে সব কিছু দিয়ে দিল।
এখন একদম ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছে। তো মাখানোর আগে আমি বলতেছিলাম যে একটু হাড্ডিগুলা যেই আছে বড় বড় এগুলো একটু আলাদাভাবে রাখার জন্য, কারণ ও তো মাংসটা হাত দিয়ে ভালো করে মাখাবে, আর হাড় সহ মাখাতে গেলে দেখা গেছে যে হাত কেটে যেতে পারে। আর মাংসের হাড়গুলো এত ধারালো ছিল সেজন্য আলাদা করে তুলে রেখেছে। তো পরে হচ্ছে এই যে মাঝখানে আবার মাখানো হয়ে গেলে হাড়গুলো সহ দিয়ে একটু হালকাভাবে আবারও মাখিয়ে নিল। তো এখন হচ্ছে পাতিলে নিয়ে নিচ্ছে, ও যেহেতু মাখিয়েছে ওর হাতেই পাতিলে নিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে 2টা পাতিলে দেওয়ার কথা বলতেছিল আমার শাশুড়ি মা, কারণ মনে হচ্ছিল যে একটা পাতিলে যেটা দেয়া হচ্ছে প্রথমে একটু ছোট হয়ে গেছে পাতিলটা, তো পরে আবার আরেকটাতে নেওয়া হয়েছে। তো পরে আবার আমি যেটা করেছি 2টা একসাথেই বসানো হয়েছিল। তো বড় পাতিলেরটা যখন বলক চলে আসে তারপর মাংসটা আস্তে আস্তে দেখা গেছে একটু হওয়ার পর একটু কমে আসে। তো কমে আসলে আমি যেটা করছি যে ওই ছোট পাতিলের মাংসটাকে আবার বড় পাতিলেই ঢেলে নিয়েছি। যদিও একদম ঠাসা ঠাসা হয়েছে, কিন্তু অত বেশি আবার ঠাসা ঠাসা থাকবে না, কারণ মাংস তো যতটুকু পরিমাণ নেওয়া হয়েছে তার চেয়ে একটু কমে যাবে রান্নার পর। তো এই তো বিসমিল্লাহ বলে মাংসটা চুলায় বসিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেওয়া হবে। আর এত অল্প সময় কুরবানির মাংস রান্না হয়ে যায়, খুব বেশি একটা টাইম লাগে না। নর্মালি গরুর মাংস রান্না করতে অনেক টাইম লাগে, কিন্তু আমি দেখি যে কুরবানির মাংস রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, একটু সময় বেশি লাগে না। আর এই মাংসটা রান্না করতেও টাইম অনেক কম লেগেছে। এদিকে আমার শাশুড়ি মা যে ভুঁড়ি মানে গরুর যে বট আর কি, ওইটাকে ভাপ দিয়ে রেখেছে, এটাকে ক্লিন করবে একটু পর। আর এদিকে কি হয়েছে দেখেন, মাংস রান্নার মাঝামাঝি পর্যায়ে গ্যাস চলে গেছে তো একেবারেই চলে গেছে, চুলা অফ হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়িতে লাইনের গ্যাস তো একটু ডিস্টার্ব করে, তো পরে আবার এটাকে সিলিন্ডারে বসানো হয়েছে। তো এই তো সিলিন্ডারে বাকি রান্নাটা কমপ্লিট করা হয়েছে। তো এর মধ্যে আরিশ আবার ঘুমাইছিল, তো ঘুমের থেকে আবার সে উঠে গেছে, উঠে আবার সেই কান্নাকাটি, আমার কোল থেকে নামবেই না। আমি আসছি বাগার দিতে, সেটাও পারতেছিলাম না। তো পরে উর্মি হচ্ছে বাগারটা দিয়ে দিল আর কি, রসুন পেঁয়াজ আর মেথি দিয়ে। এই তো এই ছিল ঈদের দিনের গরুর মাংস রান্নার ফাইনাল লুক। মাংসটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো পরে হচ্ছে আবার আরেকটা পাতিলে এই মাংসটাকে কিছুটা নিয়ে নেওয়া হয়েছে, কারণ দেখা যাবে খেতে খেতে মাংসটা আবার গরম করা হবে, বারবার গরম করলে একটু ঘাটাঘাটি হয়ে যাবে, সেজন্য আলাদাভাবে আরেকটা পাতিলে তুলে রাখা হয়েছে আর কি। তো এখন হচ্ছে এই যে আমি একটু টেস্ট করতেছি, একটা হাড্ডি নিয়ে বসলাম, পরে একটু মাংস টেস্ট করব। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।